হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবেস 420 আজকে আমরা দক্ষিণ কোরিয়ার ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটা রোমান্টিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মাই স্যাসি গার্ল। সিনেমাটা আমরা এক্সপ্লেন করছি একজন দর্শকের দেওয়া স্ক্রিপ্টের উপর ভিত্তি করে। আর যে কারণে এই সিনেমাটি আনা, কারণটা হচ্ছে একে তো এটা একটা ক্লাসিক সিনেমা, মানে আজ থেকে 23 বছর আগে 2001 সালে রিলিজ পেয়েছিল, তো এর জন্য তুমি একটা পুরনো ক্লাসিক ভাব পাবে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে এটার স্টোরি লাইন, এটা একটা বাস্তব ঘটনার উপর নির্মিত স্টোরি, এবং এই সিনেমার যে রাইটার সে তার নিজের জীবনের গল্প আমাদের এই সিনেমাতে বলেছে, এবং এই গল্পের রাইটার কিন্তু এই গল্পের মাধ্যমে প্রথম এই সিনেমা অঙ্গনে আসে, বা এটাই তার ফার্স্ট লেখা কোনো সিনেমা। এবং 2001 সালে এটা যখন রিলিজ হয় ব্যাপক হিট হয়েছিল, এবং IMDb রেটও অনেক ভালো, 10-এ 8 রেটিং পেয়েছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে যে একটা মানুষের জীবনে এত বেশি নাটকীয় হতে পারে, মানে বাস্তব ঘটনা নিয়ে এত সুন্দর একটা রোমান্টিক স্টোরি হতে পারে, আমার মোটেও আইডিয়া ছিল না। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপনের পরে আমরা মূল ভিডিওতে চলে যাব। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই পাহাড়ের নিচে একটা ছেলে অপেক্ষা করছে, যার নাম হচ্ছে জিওন, আর সে আমাদের এই সিনেমার মূল চরিত্র। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, আজ থেকে 2 বছর পূর্বে জিওন এবং তার প্রেমিকা মিলে এই গাছটির নিচে দুটো চিঠি পুঁতে রেখেছিল, এবং তারা ঠিক করে রেখেছিল যে আজ থেকে এক্সাক্ট 2 বছর পরে তারা দুজনে মিলে সেই চিঠিটা আবার উঠাবে এবং দুজনের চিঠিটা পড়বে, মানে কে কি লিখেছে কেউ এখানে যায় না আর কি। তো ছেলেটা সেই দিন মতো এসেছে, বাট মেয়েটা এখনো আসেনি। আর তারপরে ছেলেটা তার অতীত জীবনের সকল স্মৃতির কথা ভাবতে থাকে। আর তারপর গল্পটা চলে যায় আজ থেকে 2 বছর আগের ফ্ল্যাশব্যাকে। তো আমরা দেখতে পাই জিওন একজন কলেজ স্টুডেন্ট, আর সে বন্ধু বান্ধবদের সাথে বসে ড্রিঙ্ক করছিল, আর তখনই তার মায়ের কল আসে, আর তার মা তাকে বড় খালার সাথে দেখা করতে বলে। কিন্তু জিওন তার বড় খালার সাথে দেখা করতে চায় না, কারণ বড় খালা তাকে দেখলেই গাল ধরে টেনে চুমু খায় এবং বাচ্চাদের মতো আদর করে। বাট তখন ওর মা বলে 1 বছর আগেই তোর বড় খালা তার ছেলেকে হারিয়েছে, আর এ কারণে তোর মধ্যে তোর খালা তার ছেলেকে খুঁজে নেয়, এখানে দোষের কি আছে? তবে তারপরেও জিওন যায় না। তবে ফেরার পথে জিওন দেখতে পায় একটা মেয়ে রেল লাইনের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর তখন একটা ট্রেন এসে প্রায় মেয়েটাকে যখন ধাক্কা মারতেই যাবে, তখন অল্পের জন্য জিওন মেয়েটিকে সরিয়ে নেয়। অ্যাকচুয়ালি মেয়েটিও প্রচুর মদ্যপান করেছে। তো জিওন তখন মনে মনে ভাবতে থাকে মেয়েটা একদম আমার টাইপের, কিন্তু তাই বলে একটা মাতাল মেয়েকে আমি বিয়ে করব না। মানে ব্যাপারটা বুঝিয়ে বলি, প্রেমের জন্য যে টাইপ মেয়ে পছন্দ হয়, বিয়ের জন্য ওই টাইপ মেয়ে কিন্তু পারফেক্ট না, ব্যাপারটা অনেকটা এরকম। তো যাই হোক, মেয়েটি তো ট্রেনে বসেছে, আর তখনই সে তার পাশে থাকা একটা বৃদ্ধ লোকের উপর বমি করে দেয়, মানে মদের সাইড এফেক্ট যেটা হয়ে থাকে আর কি। আর তারপর জিওনকে হানি বলে অজ্ঞান হয়ে যায়। হানি মানে বুঝতে পারছো, এটা সাধারণত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হানি বলে ডাক দেয়। তো যাই হোক, ওই মেয়েটি যেহেতু জিওনকে হানি বলে অজ্ঞান হয়ে গিয়েছে, এজন্য বৃদ্ধ জিওনকে বলে তুমি এই সবকিছু পরিষ্কার করবে, তুমি নিজের স্ত্রীকে নিয়ে মাল খাবার সামলাতে পারো না, রাস্তাঘাটে নিয়ে এসো কিসের জন্য? তো বুঝতেই পারছো ঘটনাটা কি ঘটছে। মেয়েটা জাস্ট ওকে হানি বলেছে, এটাই মেন সমস্যা, আর এই কারণে সবাই ওকে বর ভেবে নিয়েছে। তো জিওনও বাধ্য হয়ে মেয়েটির বমি পরিষ্কার করে দেয়, আর তারপর মেয়েটিকে পিঠে করে হোটেলে নিয়ে আসে, আর হোটেল ওনারকে বলে যে আমাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, এজন্য আমরা থাকবো। এই বলে সে হোটেলের রুমটিকে মেয়েটিকে শুইয়ে দেয়। তবে মেয়েটিকে এত পথে নিয়ে সে জিওন ক্লান্ত হয়ে গিয়েছিল, আর তারপর এই কারণে জিওন করে কি বাথরুমে গিয়ে গোসল করে, কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে একটু আগে সে মেয়েটির বমি পরিষ্কার করেছে। আর তখনই মেয়েটির ফোনে তার বাড়ি থেকে কল আসে, এবং জিওন কলটা রিসিভ করে সুন্দরভাবে উত্তর দেয়, যত ঘুমোচ্ছে ম্যাডাম, সমস্যা নেই। তো এরপর জিওন আবারও বাথরুমে গোসল করতে যায়, আর বাথরুম থেকে বের হতে পুলিশ করে কেউ হোটেলে রেড মারে। মানে বুঝতেই পারছো আমাদের ঢাকায় এরকম অনেক হোটেল রয়েছে যেখানে মনে করো অসামাজিক কার্যকলাপ চলে, সেরকম একটা হোটেল আর কি। তো রেড মেরে যেটা হয়, জিওনের শরীরে একে কোনো পোশাক ছিল না, আর মেয়েটি ছিল মাতাল অজ্ঞান। তো পুলিশ ভেবেছে যে ও হয়তো মেয়েটিকে কোনো সিস্টেমে নিয়ে এসেছে, তারপরে হয়তো ধর্ষণ করবে এই টাইপ কোনো একটা কিছু। তো এই কারণে ওকে লক আপে পুরে দেয়। তো জিওন তো অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কোনো কাজ হয় না, পুলিশ ওদের কথা শুনেই না। তবে তারপরেও পরের দিন পুলিশ ওকে ছেড়ে দেয়, মানে ওই মেয়ের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি এই কারণে। তো যখন বাড়িতে এসে ও দেখতে পায় ওর মা ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, আর মা জিজ্ঞাসা করে তুই কি আন্টির সাথে দেখা করতে গিয়েছিলি? জিওন বলে হ্যাঁ গিয়েছিলাম। বাট এই কথা শুনে ওর মা ওকে বেধড়ক মারতে থাকে, কারণ সে তার বোনকে কল করে জানতে পেরেছে যে তার ছেলে তো ওখানে যায়নি। তবে জিওন কোনো রকমে পালিয়ে তার রুমে চলে আসে। আবার এর একদিন পরে মেয়েটি ওই জিওনকে কল করে এবং বলে তুমি সেই ছেলে না যে আমাকে হোটেলে নিয়ে গিয়েছিলে, আমার সাথে এখন এসে দেখা করো, তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে। তো এরপর জিওন করে ওই মেয়েটির সাথে দেখা করে, আর মেয়েটি ওকে রেস্টুরেন্ট
রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার জিনিস অর্ডার করতে পারে। তো জিওন অনেক কিছু অর্ডার করে, কিন্তু মেয়েটি বলে তুমি কি আমার হাতে মরতে চাও, শুধুমাত্র কফি খাবে, তুমি কফি অর্ডার করবে। তো এখানে একটা কথা না বললেই নয়, তুমি দেখো 2001 সালের ছেলে মেয়েদের চেহারা কেমন ছিল দক্ষিণ কোরিয়ার, এবং 2001 সালের দক্ষিণ কোরিয়ার ছেলে মেয়েদের হাইট অনেক কম ছিল। যেমন এই মেয়েটিকে অনেক লম্বা মনে হলো, সে হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, আহামরি অনেক বেশি কিছু না, আর ছেলেটাও 5 ফিট 6 ইঞ্চি। কিন্তু এখন 2024 সালে এসে কোরিয়ার সকল মানুষের হাইট বেড়ে গিয়েছে। মানে সরকারি ভাবেই ওদের ছেলে মেয়েদের এমন ভাবে ছোটবেলা থেকে এখন থেকে চিকিৎসা দেওয়া হয় বা সাপ্লিমেন্ট দেওয়া হয়, যে কারণে পুরো কোরিয়ান জেনারেশনে আগের চেয়ে লম্বা হয়ে গিয়েছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি গুগলে সার্চ করতে পারো বা ইউটিউবে ভিডিও দেখতে পারো, অনেক ভিডিও পাবে যে কিভাবে পুরো কোরিয়ান মানুষরাই পুরো জাতির হাইট বাড়িয়ে ফেলেছে। আর আরেকটা ব্যাপার যে লক্ষ্য করো, এই ছেলে মেয়ের চেহারার ভেতর কিন্তু এতটুকু প্লাস্টিক সার্জারি নেই। এই নায়িকার যে চেহারা, পুরো সিনেমাতে নায়িকার একবারও নাম বলা হয়নি, শুধুমাত্র দা গার্ল বলা হয়েছে। নায়িকার চেহারা দেখো একেবারে ন্যাচারাল, কোনো প্লাস্টিক সার্জারি নেই। বাট এখন কোরিয়ান যত মেয়ে দেখবে একেবারে তোমার চিকন নাক, চিকন ঠোঁট, বা মনে করো যে সার্জারি করা চেহারা, পারফেক্ট চেহারা। আর ওরা তো মনে করো সৌন্দর্য নিয়ে প্রচুর অবজেস্ট। ওরা ইন্ডিয়ান বাংলাদেশিদের মানুষই মনে করে না। তুমি যদি রান্না করে ভাত রান্না করো, ওরা খাবেই না তোমার হাতের খাবার, এত ঘৃণা করে আমাদের, মানে ওদের খালি সৌন্দর্যের দাম। তো যাই হোক, ওরা যখন কফি খাচ্ছিল তখন ওই মেয়েটি জানতে চায় জিওনের কাছে ওই দিন রাতে কি হয়েছিল। তো জিওন সেদিন রাতের সমস্ত ঘটনা বর্ণনা করতে থাকে। তো কথাবার্তা পছন্দ হলে মেয়েটি ওকে নিয়ে যায় হচ্ছে একটা বারে মদ খাবে। আর সেখানে কিছু স্কুলের মেয়েদেরকে নিয়ে এখানে একটু বয়স্ক লোক বা বয়স্ক টিচার এসেছে, কুমতলবে আর কি, ওদের মদ খাইয়ে তারপর কিছু করবে। তো মেয়েটা এটা বুঝতে পারে এবং মনে করে মাতব্বরি করে ওই মেয়েদেরকে বলে, তোদের সাহস তো কম না, তোদের বয়স কত, আইডি কার্ড দেখা, তোরা বাড়ি ঢুকেছিস, তোদের বাড়ি ঢুকতে দিয়েছে কি? আর এর সাথে লোক দুটো করে তাড়িয়ে দেয়। মানে বুঝতেই পারছো এটা মর্দা টাইপ মেয়ে। তো জিওন মেয়েটির এরকম স্যাসি রূপ দেখে ভয় পেতে থাকে, মানে মর্দা ভাব দেখে ভয় পেতে থাকে। কিন্তু ড্রিঙ্ক করার পরে মেয়েটি কান্না করতে শুরু করে। তো জিওন মেয়েটিকে তখন রুমাল দেয় চোখের জল মোছার জন্য। আর মেয়েটি তখন জানায় তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে, আর এই কারণে দুঃখে সে মদ পান করেছিল সেদিন। আর এই কথা বলে আবারও মেয়েটি বেহুশ হয়ে যায়। তো এই কারণে বাধ্য হয়ে জিওন মেয়েটিকে আবারও হোটেলে নিয়ে যায় এবং এবার প্রাণ ভরে মেয়েটিকে দেখতে থাকে এবং ভাবতে থাকে মেয়েটি তো আসলে অনেক সুন্দর, তবে সে তার বয়ফ্রেন্ডের দুঃখে রয়েছে। তবে আমি ওর জীবনে যেতে এসেছি, ওর মনের সকল দুঃখ কষ্ট আমি তাড়াবো। অ্যাকচুয়ালি আমাদের জীবন তো আর জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করেনি, এই কারণে এই মেয়েটিরও প্রেমে পড়ে যায় নিজের অজান্তেই। আর পরের দিন সকালে আমরা দেখি মেয়েটি ওকে যাই বলো তাই শোনে। আর এরপর জিওন ওই মেয়েটিকে বলে, আমি তোমার আইডি কার্ড দেখেছি, তুমি আমার চেয়ে 1 বয়স জুনিয়র। তো মেয়েটি তখন বলে, তাহলে তো ভালোই হয়, আমরা বন্ধু হতে পারি। আর জিওনও মনে মনে খুশি হয় যে আমাদের দেখা হয়েছে মাত্র 3 দিন, এর মধ্যে 2 দিন তো আমি মেয়ের সাথেই ঘুমিয়েছি, ভালো বন্ধুত্ব হবে আমাদের। তো এভাবেই তাদের সম্পর্ক শুরু হয়। আর পরের দিন জিওনের ক্লাসে সেই মেয়েটি এসে ওর পাশে বসে আর জিওনকে তার সাথে যেতে বলে, কিন্তু জিওন তার সাথে যেতে চায় না, কারণ সে তার ক্লাস অ্যাটেন্ডেন্স মিস করতে চায় না। তবে মেয়েটি তখন রেগে বের হয়ে যায়। কিন্তু এরপর যখন স্যার ক্লাসে আসে তখন জিওনকে বলে, তুমি বাইরে যাও, তুমি ওর সাথে গিয়ে দেখা করো। তো জিওন তো অবাক হয়ে যায় এবং ওই মেয়েটির কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি স্যারকে এমন কি বলেছো যার কারণে আমাকে বাইরে আসতে দিল? তো এখানে জিওন বলে, তোমার স্যারকে আমি বলেছি যে আমি প্রেগনেন্ট আর তুমি হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আর তুমি আমাকে অ্যাবর্শন করাতে নিয়ে যাবে। তো এই কথা শুনে স্যার তোমাকে বাইরে বেরোতে দিয়েছে। বাট এটা শুনে জিওন তো ভয় পেয়ে যায় এবং বলে, আমি স্যারকে তো বলবো এটা মিথ্যা কথা। বাট মেয়েটি তখন ওকে ঘাড় ধরে সেখান থেকে নিয়ে আসে আর এরপর বাইরে এসে সারাদিন ঘুরে। আর এখানে আমরা জানতে পারি এই মেয়েটি সিনেমার স্ক্রিপ্ট রাইটার হতে চায়, আর তাই মেয়েটি অনেক সুন্দর স্ক্রিপ্টের গল্প লেখে। আর এই কারণে মেয়েটি অনেক গল্প লিখতো এবং সেগুলো নিয়ে আসতো আর ওটা জিওনকে দিয়ে জোর করিয়ে পড়াতো, মানে খুব ডমিনেট করতো জিওনের উপর। আর জিওনের গল্প পছন্দ না হলেও ভয়ে পড়তে হতো আর কি। তবে ও যখন গল্পটা পড়তো, আই মিন জিওন, সে ওই গল্পের মধ্যে নিজেদেরই কল্পনা করতো। আর এরপর যখন ওরা পাশের নদী দিয়ে হাঁটছিল তখন কথা ওঠে যে এই নদীতে কতখানি পানি আছে। তো এটা জানার জন্য ওই মেয়েটি করে কি জিওনকে ধাক্কা দিয়ে দেয়। আর জিওন তো সাঁতার জানে না, হাবুডুবু খেতে থাকে। আর তখন মেয়েটি বলে, হ্যাঁ তার মানে এখানে অনেক পানি রয়েছে। আর তারপর মেয়েটি করে কি জিওনকে সেই পানি থেকে বাঁচায়। কিন্তু এই সব ঘটনা মানে এই কয়দিন এই মেয়েটার সাথে চলতে চলতে জিওন পুরো পাগল হয়ে যায়, অধৈর্য হয়ে বিরক্ত হয়ে বন্ধুদের সাথে যায় ড্রিঙ্ক করতে এবং বলে যে কোনো ভাবে এই মেয়ের কাছ থেকে আমার মুক্তি পেতে হবে আর তার জন্য আমার আরেকটা প্রেম করতে হবে। তো যেহেতু মাতাল ছিল তখন রাস্তায় একটা মেয়েকে দেখতে পায় আর ওই মেয়েকে দেখে বলে, এই মেয়েটা আমার টাইপের হবে, ওর সাথে প্রেম করলে অনেক মজা হবে। আর এটা বলে ওই মেয়েটার ও পিছু করে বেবি বেবি বলে ডাকতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এইটাই সেই মেয়ে ছিল যার কাছ থেকে বাঁচার জন্যই ও আরেকটা প্রেম করতে যাচ্ছে। ওই মেয়েটি যখন পেছনে ঘুরে জিওন তখন পালিয়ে যায়। আর এরপর যখন মেয়েটি কল করে জিওন তখন ভয়েস পাল্টে বলে এটা রং নাম্বার। আর বাড়িতে ফেরার সময় জিওন ভাবে আজকে আমি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছি আর এই সুযোগে আমি মেয়েটিকে চরম শাস্তি দেবো। মেয়ে মানুষ এত সাহস হয় কিভাবে আমার সাথে লাগার? কিন্তু শাস্তি দেওয়ার আগে ও করে কি নিজেই মেট্রোতে ঘুমিয়ে পড়ে আর এই কারণে ওর পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল সহ সবকিছু চুরি হয়ে যায়। চিন্তা করো ওই সময় একটা ফোল্ডিং মোবাইলের দাম কত ছিল ভাই, 2001 সালে একটা ফোল্ডিং মোবাইল। তখন তো মোবাইল আমরা দেখতাম হচ্ছে নোকিয়া কত 3310, তাও শুধুমাত্র মনে করো মোবাইলের দোকানে থাকতো। মানে এখন তো হাতে হাতে মোবাইল। একটা সময় ছিল এরকম পুরো গ্রামের মধ্যে একটা দোকান থাকতো, ওই দোকানে গিয়ে কল করতে হতো। যদি তোমার কল আসে 2 টাকা মিনিট, যদি কল দাও 7 টাকা বা 10 টাকা এরকম মিনিট ছিল। তো যাই হোক যেহেতু সবকিছু চুরি হয়ে গিয়েছে ও কোনো রকমের বাইরে এসে মাতাল অবস্থায় শুয়ে থাকে। আর ও যে কফি খেয়েছিল সেই কফি কাপে কেউ এসে ভিক্ষা দেয়, ভিক্ষুক মনে করে। আর সেই টাকাও করে গিয়ে জিওনকে কল করে এবং বলে আমার কাছে আসো, আমাকে বাঁচো, আমি অমুক জায়গায় আছি। বাট সকালে যখন ওর ঘুম ভাঙে ও দেখতে পায় ও লকআপে রয়েছে, থানায় রয়েছে। কিন্তু মেয়েটি ওকে ছাড়িয়ে নেয় এবং তখনই ওকে ওই থানার মধ্যেই গালে একটা ঠাটিয়ে ঘুষি মারে বা থাপড় মারে। এর কারণটা হচ্ছে কি জিওন রাস্তায় অচেনা একটা মেয়েকে বেবি বলে ডেকেছে। আর কাকে ডেকেছে বুঝতেই পারছো, তুই যে কাউকে বেবি ডাকবি এত বড় সাহস তোর কই থেকে হয়? আর মারার পরে তারপর রেস্টুরেন্টে নিয়ে পেট ভরে খাবার খায় আর তারপর বলে তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো তুমি ভালোভাবে থাকতে পারবে। মানে
মানে একরকম হুমকি। তো যাই এরপর রাতে জিওনকে ওই মেয়েটি মেল দিয়ে বলে 2 দিন পরে আমার বার্থডে এবং আমার মুখে তোমার হাসি ফোটাতে হবে, আর যদি তুমি ভুলে যাও তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। চিন্তা করো। তো এটা দেখে জিওন তার পুরো প্ল্যান বানায় যে কিভাবে মেয়েটাকে সারপ্রাইজ দিতে পারবে এবং প্ল্যান অনুযায়ী জিওন তাকে একটা পার্কে নিয়ে যায়। কিন্তু ঘটনা হয়েছে কি সেখানে একটা সৈন্য আগে থেকে লুকিয়ে ছিল। তো ওই সৈন্য করে ওদেরকে গান পয়েন্টে রেখে জিজ্ঞাসা করে এই মেয়ে তোমার কি হয়, কেন এবার তোমার সাথে এত মাঝরাতে এখানে এসেছে। জিওন তখন বলে আমরা শুধুমাত্রই বন্ধু। বাট তখন সোলজার বলা শুরু করে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, রোজ রাতে আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু পরে সে আমার একটা সিনিয়রের সাথে পালিয়ে গিয়েছে আর এর জন্য আমি সিনিয়রকে মারতে চাই। তো সোলজার এরপর মেয়েকে যেতে দেয় কিন্তু জিওনকে আটকে রাখে এবং বলে বাইরে অন্য সকল সৈন্যরা আমাকে মারার জন্য দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি একা মরতে ভয় পাচ্ছি আর এখন আমি তোমাকে সাথে নিয়ে মরবো। চিন্তা করো কি বিপদ। আর ওইদিকে আমরা দেখি মেয়েটা যখন বাইরে বের হয় অনেকগুলো সৈন্য এসে ওকে রেস্কিউ করে। বাট জিওন তখন সেই সোলজারকে বলে, যেটা আর কি বিদ্রোহী সৈন্য, আমাকে মেরো না, আমি তোমাকে বাইরে যাবার পথ দেখাতে পারি। বাট ওই হারামজাদা এমন জায়গা দিয়ে নিয়ে যেতে লাগে সব সোলজাররা দেখে ফেলে এবং ওদেরকে ঘিরে ফেলে। আর তখন ওই বিদ্রোহী সোলজার জিওনকে গুলি করে মেরে ফেলার ভয় দেখায়। বাট তখন ওই মেয়েটি এগিয়ে যায় এবং সোলজারকে বলে যদি তুমি সত্যি কাউকে ভালোবেসে থাকো তাহলে তোমার তাকে চলে যেতে দেওয়া উচিত, কারণ সত্যিকারের ভালোবাসা সেটাই যেখানে একজন আরেকজনের খুশি চায়, আর তাকে খুশি রাখতে যদি তাকে ছেড়েও দিতে হয় সেটাও মেনে নিতে হবে। আর তুমি যদি এটা মেনে নিতে না পারো তাহলে তুমি কখনো তাকে ভালোই বাসোনি। তো সোলজার এসব কথা শুনে জিওনকে ছেড়ে দেয় আর বলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ভালোবাসা কাকে বলে শেখার চেষ্টা করবো। তবে এত সারপ্রাইজের বদলেও জিওনের গালে কিন্তু চুমোর বদলে একটা থাপড়ি জোটে, কারণ ওই সময় সে মেয়েটিকে প্রোটেক্ট করার কোনো চেষ্টা না করে নিজে বাঁচতে চেয়েছিল। তো যাই হোক এরপর ওরা আবারও রেস্টুরেন্টে যায়। তো জিওন সেখানে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে, বাট মেয়েটি তখন বলে তুমি কি আমার হাতে মরতে চাও, অন্য কিছু নয় শুধুমাত্র কফি অর্ডার করো। আর আজকে মেয়েটি আরেকটা স্ক্রিপ্ট লিখে এনেছে। তো জিওন অনেক কষ্টে সেই গল্পটা পড়ে আর মেয়েটি তখন বলে এটা একটা প্রডিউসারকে দেবে, মানে এই সিনেমার যে পরিচালক তাকে দিতে বলেছিল। সিরিয়াসলি। তো জিওন বা আমাদের নায়ক তখন ওই স্ক্রিপ্টটা বা ওই গল্পটা করে কি এই সিনেমার যে পরিচালক তাকে নিয়ে দেয়, বাট এই সিনেমার পরিচালক গল্পটা পছন্দ করে না। আর পরের দিন আমরা দেখি মেট্রোতে একটা বাচ্চা তার মায়ের লিপস্টিক দিয়ে একটা দাগ কাটে। তো জিওন আর মেয়েটি তখন একটা করে বাজি ধরে, এরপরে যে লোকটা আসবে সে ওই দাগটা পার হবে ডান পা দিয়ে নাকি বা পা দিয়ে, যদি ডান পা হয় তাহলে মেয়ে জিতবে, বা পা হলে ছেলে জিতবে। তো তখনই একদল সোলজার সেখানে আসে এবং সবাই বা পায়ে দাগটা পার করে এবং এখানে আমরা দেখি মেয়েটা তো জিতে যায় কিন্তু থাপ্পড়টা জিওনের গালেই পড়ে। তো জিওন তখন এইগুলো দেখে ভয় পেয়ে যায় যে এই মেয়ে যদি আমার সাথে থাকে তাহলে তো আমার জীবনে কি ঘটবে বোঝা মুশকিল। তো এরপর তারা একদিন যখন ঘুরতে বের হয় তখন মেয়েটি বলে এই হিল গুলো পরে আমার পা ব্যথা হয়ে গিয়েছে, চলো আমরা জুতা এক্সচেঞ্জ করি, তুমি আমার জুতা পরবে আমি তোমার জুতা পরবো। বাট জিওন কোনোভাবেই রাজি হয় না। তো জিওন অফার দেয় তুমি যদি আমার জুতা নিতে চাও নাও, সমস্যা নেই, আর আমি তোমার হিলস হাতে নেই কিন্তু আমি হিলস পরতে পারবো না। বাট মেয়েটি তখন রাজি হয় না এবং মেয়েটি বলে তোমাকে আমার দরকার নেই, এটা বলে রেগে চলে যায়। চিন্তা করো ভাই কি একটা ফাপড় না। তো যাই হোক ওই মেয়েটা জিওনের সাথে এত খারাপ ব্যবহার করলেও জিওনের কিন্তু ওই মেয়েটি ছাড়া ভালো লাগে না। তো এই কারণে মেয়েটির মন রক্ষার্থে জিওন করে কি সবার সামনে হিলস পরে হাঁটে আর সবাই ওকে দেখে হাসলেও জিওনের তাতে কিছুই যায় আসে না। তো সারাদিন কাটিয়ে বৃষ্টির মধ্যে জিওন যখন ওই মেয়েটির বাড়ির সামনে আসে মানে এগিয়ে দিতে এসেছে, তখন যখন চুমু হওয়ার মতো একটা অবস্থা হবে তখনই ডোরবেলটা প্রেস হয়ে যায় এবং মেয়েটির দরজা খোলা হয়, মেয়েটি বাড়িতে চলে যায়। কিন্তু তখন জিওন খেয়াল করে যে মেয়েটির ব্যাগ তো ওর কাছে রয়ে গিয়েছে। তো এটা দেওয়ার জন্য জিওন করে কি আবার ওদের বাড়িতে যায় আর তখন মেয়েটির বাবা বলে এরপরে তো রাত অবধি যেন তোমাকে আমার মেয়ের সাথে না দেখি। আর তারপর বাইরে এসে জিওন শুনতে পায় মেয়েটির মা মেয়েটিকে জিওনের সাথে ঘোরার জন্য অনেক বকছে। তবে মেয়েটি হয়তো জিওনকে পছন্দ করা শুরু করেছে আর এই কারণেই মায়ের বকা শুনেও মেয়েটি বাইরে বের হয়ে আসে। আর 2 দিন পরে মেয়েটি জিওনকে কল করে আর জানতে চায় তোমার প্রিয় মিউজিক কোনটা। তো জিওন বলে, আর এটা শোনার পরে সে জিওনকে বলে আজকে কলেজে এসে আমাকে তুমি গোলাপ দেবে, এটা তোমার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং দিতেই হবে, না হলে মরবে আমার হাতে। তবে ঘটনা হচ্ছে কি মেয়েটির কলেজে যাওয়া ছেলেটার জন্য অত সহজ ছিল না, কারণ ওই মেয়েটা পড়ে হচ্ছে গার্লস কলেজে। তো এই কারণেও করে কি ডেলিভারি বয়সে যে মেয়েটির কলেজে যায়, কিন্তু সেখানের অডিটোরিয়ামে এত মেয়ে দেখে জিওন মনে করে ভয় পেয়ে যায়, ফিরে যেতে চায়। বাট তখনই পিয়ানোতে ওই মেয়েটি জিওনের পছন্দের মিউজিক বাজায়। তো তখন জিওনের নজর যায় হচ্ছে ওই মেয়েটির উপর। আর তারপর জিওন এটা দেখে অনেক সাহস পায় এবং গোলাপটা নিয়ে সোজা স্টেজে উঠে যায় এবং সকল লোকের সামনেই ওই মেয়েটিকে গোলাপ দেয়। আর তারপর ওরা কলেজের স্টুডেন্ট সেজে মানে কলেজের স্টুডেন্টের সুবিধা নিয়ে যাইছে তাই করে, বারে যায়, ড্রিঙ্কস করে, পাবে যায়, ডান্স করে। আর তারপর জিওন মেয়েটিকে তার পিঠে করে ট্যাক্সিতে আনে আর ট্যাক্সিতে মেয়েটির কাঁধে ঘুমাচ্ছিল। তো জিওন এই সময়টা খুব সহজে যেতে দিতে চাচ্ছিল না, তো এই জন্য সে ড্রাইভারকে বলে একটু আসতে চালান না প্লিজ। তো এইভাবে যখন মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে তখন মেয়েটির বাবার সামনে বসে। তো মেয়েটির বাবাকে জিজ্ঞাসা করে আমার মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক, কেমন সম্পর্ক। জিওন বলে আমরা জাস্ট ফ্রেন্ড, তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের সম্পর্ক যদি আরো বেড়ে যায় বা ওই সম্পর্কে আমরা যাই আপনাকে জানিয়ে দেবো। কিন্তু মেয়েটির বাবা জিওনকে বলে তুমি আমার মেয়ের সাথে কখনোই দেখা করবে না। তো এর ফলে জিওনের মন ভেঙে যায় এবং অনেকদিন ধরে মেয়েটির কলও আসেনি। তো জিওন ভাবতে পারেনি এইভাবে ওদের ব্রেকআপ হয়ে যাবে, তার মানে মেয়েটি হয়তো প্রেশারে রয়েছে। কিন্তু একদিন হঠাৎ করে মেয়েটি জিওনকে কল করে এবং বলে আমি তো একজনের সাথে ডেট এসেছি, তুমি খুব তাড়াতাড়ি এখানে চলে আসো। তো জিওন আবার এদিকে একটা মেয়ের সাথে ডেট এসেছে ফ্যামিলির জন্য বা ফ্যামিলি বলার কারণে। তো যাই হোক এই কথা জিওন মেয়েটিকে বলে যে আমি তো ডেটে এসেছি, বাট মেয়েটি বলে তুমি আগে আমার সামনে আসো। কিন্তু জিওন তারপরেও তার ডেটটি সম্পূর্ণ করে, যে মেয়ে আমার থাকবে না তার সাথে আমার ডেট করে লাভ কি। কিন্তু পরে জানতে পারো যার সাথে এসেছে এটা কোনো মেয়ে নয়, এটা আসলে ছেলে। মানে ছেলেটা ছিল হচ্ছে সমকামী। আই মিন এই ধরনের অনেক কনসেপ্ট আছে না ছেলেদের মধ্যে যে আমি পুরুষ হতে পারি কিন্তু আমার ভেতরে একটা মেয়ে, তো ওই টাইপ ছেলে আর কি। তো তাড়াতাড়ি করে কি পালিয়ে চলে
আসে এখান থেকে। আর তারপর জিওন ওই মেয়েটির কাছে আসে, নায়িকার কাছে। দেখতে পায় নায়িকা একটা ছেলের সাথে ডেটিং এসেছে। তো মেয়েটি যখন ওয়াশরুমে যায় তখন জিওন তার সাথে দেখা করে। জিওন বলে আমি জানি এটা তো তোমার এক্স বয়ফ্রেন্ড না। মেয়েটি তখন বলে তুমি কিভাবে জানলে? জিওন তখন বলে আমি তোমার কথা বলার ভাব দেখে বুঝেছি। আর তুমি যদি নতুন কোনো ছেলের সাথে ডেটিং এ যাও তাহলে অবশ্যই গলার এই লকেটটা খুলে রেখে যেও, কারণ এটা তোমার এক্স বয়ফ্রেন্ড দিয়েছিল। তো তোমাকে নতুন করে শুরু করতে হলে অতীত ভুলতে হবে। তো মেয়েটা তখন বলে আমার মা আসলে এই ছেলেটার সাথে দেখা করতে বলেছিল আর তাই আমি দেখা করতে এসেছি। তো এরপর জিওন করে কি গলার লকেটটা খুলে দেয় এবং ওর হাতে দিয়ে দেয় এবং বলে দেখো আমি তোমার সমস্ত কথা শুনলেও সকল ছেলেরা কিন্তু তোমার সকল কথা শুনবে না। তো এই কারণে তুমি যেহেতু মেয়ে, একটু মেয়ে সুলভ আচরণ করো, সবার সাথে এত ডমিনেট করো না। তো এরপর মেয়েটি যখন ফিরে আসে তখন দেখতে পায় জিওন তো চলে গিয়েছে। আর তখন ওই ছেলেটা বলে যে আর কি তো ওই মেয়েটার সাথে ডেটিং এসেছে। ও বলে জিওন আমাকে বলে গেছে কি পছন্দ করো তুমি বা কি পছন্দ না করো। এমনকি আমাকে এটাও বলে গিয়েছে রেস্টুরেন্টে বসে তোমার সাথে আমি যেন শুধুমাত্র কফির অর্ডার করি। তো এইসব কথা শুনে মেয়েটি কান্না করতে থাকে যে আসলে তো জিওন আমাকে এত ভালো মতো চেনে, আর কেউ তো এত ভালো চেনে না, কেউ সহ্য করবে না। তো ও কান্না করতে করতে মেট্রো স্টেশনে যায়, জিওনকে খুঁজতে থাকে, বাট জিওনকে কোথাও খুঁজে পায় না। আর এরপর ও করে কি অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে সিসিটিভিতে জিওনকে দেখতে পায় এবং তারপর মাইকে জিওনকে ডাকে। তো জিওন তখন ওর ডাক শুনে সেখানে আসে এবং মেয়েটিকে জড়িয়ে ধরে। মেয়েটি অনেক খুশি হয়, কিন্তু তখন এই মেয়েটি করে গিয়ে জিওনকে আবারও ঘুষি মারে। তো জিওন বুঝতে পারে না যে এই মেয়ের সাথে আমার আসলে কেমন সম্পর্ক, কি সম্পর্ক। সিরিয়াসলি তুমি নিজে কি এরকম একটা গার্লফ্রেন্ড চাইবে তোমার লাইফে? তো এরকম সম্পর্ক হয়তো মজা থাকতে পারে, কিন্তু আমার আইডিয়া নেই, আমি কখনো প্রেম করি নাই। তো যাই হোক জিওন তখন মেয়েটিকে তার বাড়ি অব্দি ছেড়ে আসে, চুমো দিতে চায়, কিন্তু ওদের মধ্যে এরকম কিছুই হয় না। আর পরের দিন ওরা একটা পাহাড়ের গাছের নিচে আসে। মেয়েটি বলে আচ্ছা সামনের পাহাড়ের গাছের নিচে যদি কেউ থাকে আমি যদি ডাকি সে কি শুনতে পাবে? জিওন বলে হয়তো পেতে পারে, কিন্তু তখন মেয়েটি বলে তুমি ওখানে যাও, আমি কথা বলবো তুমি শুনবে। তো এরপর যখন আমাদের জিওন সেখানে যায় তখন ওই মেয়েটি বলা শুরু করে জিওন তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি ভেবেছিলাম আমি বাকি মেয়েদের চেয়ে আলাদা, কিন্তু আমি একজন অসহায় মেয়ে। তো অ্যাকচুয়ালি এই মেয়েটি জেনে বুঝে জিওনকে ওখানে পাঠিয়েছে যাতে জিওন ওর কথা শুনতে না পারে, কারণ ওর ভেতরে অনেক কথা রয়েছে যেটা ও জিওনকে বলতে চায় কিন্তু সামনেও বলতে পারছে না। আর দূরে থাকার কারণে জিওন তার মনের কথা বলতে পারছে কিন্তু জিওন শুনতে পাচ্ছে না। আর এরপর তারা একে অপরের চিঠিগুলো লিখে এবং একটা কন্টেনারে ভরে মাটিতে পুঁতে দেয় এবং ঠিক করে আজ থেকে 2 বছর পরে তারা দুজন দুজনের চিঠি পড়বে এবং তাদের কাছে এটার উত্তর থাকবে এবং এরপর তারা একজন আর একজনকে এই চিঠির উত্তর দিবে। তো সেই হিসেবে আজকে তারা মাটিতে চিঠিটাকে পুঁতে দেয়। আর এই 2 বছর তারা কেউ কারোর সাথে দেখা করবে না, তারা নিজেদের মতো করে পড়ালেখা করবে, এগিয়ে যাবে, ক্যারিয়ারে ফোকাস করবে। তো আমাদের জিওনও মেনে নেয়। আর এভাবেই জিওন এবং ওই স্যাসি মেয়েটার সাময়িক ব্রেকআপ হয়ে যায়। তো জিওন ভাবে হয়তো 2 বছর পরে আবারও আমার কাছে আসবে, তখন হয়তো আমরা একে অপরকে চিনতেই পারবো না, অনেকখানি চেঞ্জ হয়ে যাব। কিন্তু স্টেশন আসার পরে মেয়েটা জিওনকে বলে তুমি এই ট্রেনে যাও, আমি পরের ট্রেনে যাবো, একসাথে যাবো না। তো ট্রেনে উঠে আমাদের জিওন মেয়েটাকে বলে 2 বছর পর আবার দেখা হবে। কিন্তু জিওন ট্রেনে বসার পর মনে হয় আমার তো মেয়েটার সাথে যাওয়া উচিত ছিল, আর মেয়েটার একই কথা মনে হয়। তো জিওন ট্রেন থেকে লাফ দিয়ে নামে আর মেয়েটি লাফ দিয়ে ট্রেনে ওঠে। তো এইভাবে ওদের মধ্যে মনে করো আবার বিদায় হয়ে যায় আনএক্সপেক্টেড ভাবে। তো মেয়েটি চলে যাওয়ার পরে জিওনের লাইফ একদম বদলে যায়, নর্মাল হয়ে যায় আস্তে আস্তে। ও সুইমিং ক্লাসে জয়েন করে, টেনিস খেলা শিখে, ইন্টারনেটে ভালোবাসার গল্প লেখে, মানে ও নিজেই স্ক্রিপ্ট লেখা শুরু করে। আর সেই সবকিছু শিখতে থাকে যেটাও পারতো না, যেটা ওই মেয়েটা পারতো, মানে এক্সপার্ট ছিল ক্যারাতে মারাতে ওই সবগুলো। তো যাই হোক জিওন তার লাভ স্টোরিটা কমপ্লিট করে এবং সেই গল্পটার নাম দেয় মাই স্যাসি গার্ল, মানে এই সিনেমার যে রানিং গল্পটা আমরা দেখছি। এবং এই গল্পটার স্ক্রিপ্ট রেডি করে সে ওই ডিরেক্টরের কাছে নিয়ে যায়, মানে এই সিনেমার যে ডিরেক্টর তার কাছে নিয়ে যায় এবং ডিরেক্টরের স্ক্রিপ্ট পছন্দ হয় এবং এই গল্পের উপর ভিত্তি করে সে সিনেমা তৈরি করতে চায় এবং সেই সিনেমা আমরা এতক্ষণ দেখলাম। তবে এই সিনেমা যখন শুরু হয় তখনই আর কি নতুন করে আরো কিছু কাহিনী হয় যেটা আমরা পরে দেখবো আর কি। তো যাই হোক ওই মেয়েটার ইচ্ছা ছিল তার গল্পের উপর যেন একটা সিনেমা হয়, কিন্তু সেটা জিওনের মাধ্যমে হচ্ছে আর কি। তো এইভাবে 2 বছর কেটে গিয়েছে আর আজকে 2 বছর পরে জিওন এই পাহাড়ের নিচে ওই মেয়েটার জন্য অপেক্ষা করছে। তো সারাদিন অপেক্ষা করলো, মেয়েটার আসে না। তো এই কারণে জিওন একা ওই মেয়েটার চিঠিটা কন্টেনার থেকে বের করে পড়া শুরু করে। তো মেয়েটা লিখেছিল জিওন তুমি কেমন আছো, আমি যখন তোমার সাথে ছিলাম ভীষণ খুশি ছিলাম, তুমি জানো কিনা জানি না আমি যাকে ভালোবেসেছিলাম সে আসলে মারা গিয়েছে। তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছে তার ঠিক 1 বছর আগে ছেলেটার মৃত্যু হয়েছিল। আমি আসলে বারবার তোমার মধ্যে সেই ছেলেটিকেই খুঁজেছি, জানি এটা একদম ঠিক নয় তবুও খুঁজেছি। তোমার সাথে এরপর আমার মেট্রোতে দেখা হয়েছে, বারবার দেখা হয়েছে। আমি মানসিকভাবে তখন ভীষণ অসুস্থ ছিলাম আর আমার ওই মানুষটাও তোমার মতোই সকল আমার কথা মেনে নিত এবং এই গাছটার নিচে বসে আমরা আমাদের ফিউচার প্ল্যান করেছিলাম। কিন্তু হঠাৎ করে সেই মানুষটা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। আর আমি যখন তোমার সাথে ছিলাম তখনও কিন্তু আমি সেই মানুষটার মায়ের সাথে বারবার দেখা করেছি, অনেকবার দেখা করেছি। তার মা আমাকে বারবার একটা ভালো ছেলের সাথে দেখা করাতে চেয়েছিল যে নাকি তার আত্মীয়, কিন্তু আমি তার সাথে দেখা করিনি। আর যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল সেদিন আমি এই গাছটা নিচে এসে বসেছিলাম আর তোমার সাথে দেখা হওয়ার পর আমার মনে হচ্ছিল আমার ভালোবাসার মানুষটা হয়তো তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিতে চাচ্ছে। কিন্তু যখন আমি তোমাকে সত্যি সত্যি পছন্দ করা শুরু করি তখন আমার নিজের প্রতি খারাপ লাগছিল। এটা ভেবে আমার খারাপ লাগছিল যে আমি হয়তো সেই মানুষটার প্রতি অন্যায় করছি, কারণ তাকে তো আমি একসময় ভালোবেসেছিলাম। তো এই জিনিসটা আমাকে তিলে তিলে কষ্ট দিচ্ছিল। আর তাই আমি বুঝতে পারি হয় আমাকে এই অতীতকে ত্যাগ করতে হবে এবং তোমাকে নিয়ে থাকতে হবে। তো এই কারণে আমি অতীতকে ভুলতে চেয়েছিলাম। তো এই কারণে আমি 2 বছরের গ্যাপ চেয়েছিলাম। তো 2 বছরে যদি আমি ওকে ভুলতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে আমি অতীত স্মৃতি আর কখনোই ভুলতে পারবো না, তোমার হতে পারবো না। কিন্তু আমি যদি না ভুলতে পারি তোমার সাথে সে দেখা করবো এবং তারপর তোমার সাথে ওই চিঠিটা পড়বো। তো জিওন ওই দিনের পর অনেকদিন কিন্তু এই গাছের নিচে অপেক্ষা করতো, মানে এই চিঠিটা পাওয়ার পরও, কিন্তু ওই মেয়েটি আর আসেনি। তো এইভাবে আরো 1 বছর কেটে যায় আর এরপর মেয়েটি এই গাছের নিচে সত্যি সত্যি আসে 3 বছর পর। আর সে দেখতে পায় একটা বৃদ্ধ গাছের নিচে বসে রয়েছে আর সে বৃদ্ধকে জিজ্ঞাসা করে আপনি কি মাঝে মাঝে এখানে আসেন? বৃদ্ধ লোকটা বলে হ্যাঁ
আমি মাঝে মাঝে এখানে আসি, আর এই গাছটার নিচে একটা সিক্রেট রয়েছে। মেয়েটা বলে আমারও একটা সিক্রেট রয়েছে। 3 বছর আগে একটা ছেলেকে এখানে বিদায় জানাতে আমি চিঠি পুঁতে রেখেছিলাম, কিন্তু আজও আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। ভেবেছিলাম এই 3 বছরের মধ্যে হয়তো আমাদের কোথাও না কোথাও দেখা হবে, কিন্তু হয়নি। বৃদ্ধ তখন বলে, ভাগ্য কাকে বলে জানো? তুমি যে গাছটাকে দেখছো এটা দেখতে একদম আগের গাছটার মতো হলো, এটা কিন্তু সেম গাছটা নয়। 3 বছর আগে তুমি যে গাছটা দেখেছিলে সেটা বজ্রপাতে মারা গিয়েছিল, আর এখন যে গাছটা দেখছো এটা 1 বছর আগেই হয়েছে। কারণ 1 বছর আগে একটা ছেলেই একই রকম গাছটা এখানে লাগিয়েছিল এবং আমাকে বারবার জিজ্ঞেস করেছিল যে এই গাছটা কি একেবারে হুবহু আগের গাছটার মতোই হয়েছে। আর আমি ওকে বারবার এর কারণ জিজ্ঞেস করলে ছেলেটি আমাকে বলেছিল যে এই গাছের নিচে একটা মেয়ে এসে তার জন্য অপেক্ষা করবে। তো এই কথা শুনে মেয়েটি বুঝতে পারে যে এটা জিওনই লাগিয়েছে গাছটা। তো এরপর সে করে কি, জিওনের চিঠিটা পড়ে, জিওনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। বাট ও যেহেতু নাম্বার চেঞ্জ করেছে, আমাদের জিওনও তো নাম্বার চেঞ্জ করেছে। আর ওই সময় নাম্বার প্রচুর চেঞ্জ হতো, কারণটা হচ্ছে নতুন নতুন অফার আসতো, মোবাইলের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল মানুষ, প্রচুর নাম্বার চেঞ্জ হতো তখন, কিন্তু কন্ট্যাক্ট করতে পারে না। এই কারণে মেয়েটি অনেক কান্না করে। আর তারপরের দিন মেয়েটি মেট্রোতে যায়, আর জিওন ওকে দেখে ফেলে এবং ওর কাছে আসে, কিন্তু মেট্রোর দরজাটা অল্পের জন্য বন্ধ হয়ে যায়। তবে জিওন কিন্তু মেয়েটার চেহারা দেখেনি, তবে বাড়ি থেকে দেখে বুঝতে পারে এটাই হয়তো তার স্যাসিগাল। আর এরপর আমরা দেখি মেয়েটি তার এক্স বয়ফ্রেন্ডের মায়ের সাথে দেখা করতে গিয়েছে। অ্যাকচুয়ালি তার এক্স বয়ফ্রেন্ডের মা তার জন্য একটা ছেলেকে দেখেছে, তার সাথে আজকে দেখা করাবে, কিন্তু তখন সেখানে জিওন আসে এবং ওই মহিলাটা জিওনের গাল টেনে টেনে আদর করতে থাকে। তো বুঝতে পারছো ঘটনাটা কি হয়েছে। এটাই হচ্ছে জিওনের সেই বড় খালা। সিনেমার শুরুতে আমরা জেনেছিলাম তার 1 বছর আগে বাচ্চা মারা গিয়েছে বা ছেলে মারা গিয়েছে, কারণেই সে জিওনের মধ্যে তার ছেলেকে খুঁজে পায়। তো যাই হোক, এখানে জিওন ওই মেয়েটাকে দেখে অবাক হয়ে যায়, দুজনেই দুজনকে দেখে অবাক হয়, আবার খুশিও হয়। তো যাই হোক, বড় খালা তখন মেয়েটিকে বলে, এই ছেলেটা হচ্ছে আমার বোনের ছেলে, ওর সাথে আমি তোমাকে দেখা করাতে চেয়েছিলাম এতটা বছর ধরে, 3 বছর ধরে। আর সেটাও বলে যে জিওন ইংল্যান্ডে যাওয়ার কথা ভাবছে, তো তুমি সেখানের কাজে ওকে একটু সাহায্য করতে পারো। বাট জিওন বলে আমাকে এখন আর ইংল্যান্ড যেতে হবে না। তো এরপর তারা দুজন দুজনকে দেখতে থাকে। তো তখন বড় খালা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমরা দুজন দুজনকে কি আগে থেকেই চেনো? আর তখন আমরা দেখি যে ওরা একে অপরের হাত ধরে বসে রয়েছে, এত বছর পর দেখা। তো এইভাবে ওদের আবারও দেখা হয় এবং সেই পুরনো গল্পটা নতুন করে আবার শুরু হয়। আর এখানে এই সিনেমাটি শেষ হয়। তবে এই সিনেমাতে কখনোই কিন্তু এই গল্পের যে নায়িকা তার নাম বলা হয়নি, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা একটা বাস্তব ঘটনা। সিরিয়াসলি বাস্তব ঘটনা এত সুন্দর হতে পারে, এত রোমান্টিক হতে পারে। তবে আমার কাছে মনে হয় হয়তো এর মধ্যে একটু মশলা দেওয়া আছে। হুবহু বাস্তব ঘটনা তো আর এত সুন্দর হওয়ার কথা না, এত রোমান্টিক হওয়ার কথা না। তো যাই হোক, এই সিনেমা সম্পর্কে তোমার মন্তব্য কি কেমন লেগেছে? প্লাস এরকম একটা গার্লফ্রেন্ড যদি তোমার থাকতো তুমি কি করতে? আমি হলে তো ভাই বিষ খেয়ে বলে দিতাম ভাই, সিরিয়াসলি। নয়তো আমি আর গার্লফ্রেন্ড রেখে বিদেশ চলে যেতাম। আর আমাকে যদি ফোন দিত আমি বলতাম আমি বিদেশে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর যাওয়ার আগে আমি একটা ভিডিও প্লে করে দিচ্ছি তোমাদের জন্য। একটা বড় সুখবর দেই, সেটা হচ্ছে এর আগে জুলাই মাসে আমরা একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম র্যান্ডম স্টোরে। তোমরা জানো আমাদের একটা ক্লথিং ব্র্যান্ড রয়েছে, সেটার প্রমোশনের জন্য। আর ওই সময় দুর্ভাগ্যবশত দেশটা অস্থিতিশীল হয়ে যায়, যে কারণে ক্যাম্পেইনটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক লসের সম্মুখীন আমরা হয়েছিলাম। তবে তারপরেও আমরা আমাদের কথা রেখেছি, বিজয়ীদের হাতে বাইক এবং অন্যান্য পুরস্কার তুলে দিয়েছি। তবে ওই তিক্ত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা আবারও একটা বড় রিস্ক নিতে চলেছি। আর এই রিস্কে হয় আমাদের আগের ক্ষতি পুষিয়ে যাবে, নয়তো আমরা সবই হারাবো, এরকম একটা ব্যাপার। তো উইন্টার ক্যাম্পেইন 2024 নামে যে ক্যাম্পেইনটা আমরা চালাবো, এই ক্যাম্পেইনে আমাদের স্টোর থেকে তুমি অর্ডার করলেই পাবে হচ্ছে কুপন বা টিকিট। ক্যাম্পেইন চলবে হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সেলিং টার্গেট 10,000, মানে অন্তত 10,000টা যদি টি শার্টও সেল হয়, তখনই আমরা ক্যাম্পেইন বন্ধ করে লটারি করে বিজয়ী নির্ধারণ করে আমার নিজ এলাকায় অনেক বড় একটা কনসার্ট করে বিজয়ীর হাতে আমি নিজে পুরস্কার তুলে দেবো, এবং আমার সাথে আরো অনেক ইউটিউবারও থাকবে। তো এবারে প্রথম পুরস্কার হিসেবে থাকছে রয়্যাল এনফিল্ড হান্টার 350 ABS, কালকে সেটা আমি বুকিং দিয়ে আসলাম। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে হচ্ছে একটা জিক্সার মোনোটোন, তবে এটা সেকেন্ড হ্যান্ড বাইক হবে। অবশ্যই পেপার টেপারও কমপ্লিট করা থাকবে, মানে তুমি খালি নিয়ে খালি চালাবে, কোনো সমস্যা নেই। আর মূলত দ্বিতীয় পুরস্কার হিসেবে আমরা আইফোন 16 দিতে চেয়েছিলাম, কিন্তু আইফোনের বদলে আমরা এই বাইক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ একটা আইফোনের চেয়ে একটা বাইক অনেক বেশি কাজের বা প্র্যাকটিক্যাল। আর তৃতীয় পুরস্কারটা হচ্ছে ল্যাপটপ, চতুর্থ পুরস্কারটা হচ্ছে রেডমি নোট 14, আর পঞ্চম পুরস্কার হিসেবে থাকবে একটা ট্যাব। আর এছাড়াও অসংখ্য পুরস্কার থাকবে। এছাড়াও প্রতি সপ্তাহে আমরা লটারি করে রেগুলারলি পুরস্কার তো দেবই। তো আর দেরি না করে ভিডিও দেখা শেষ করে পিন কমেন্টে দেয়া আমাদের পেজের লিংক এবং ওয়েবসাইট থেকে তুমি অর্ডার করা শুরু করে দাও এখনই। আর তুমি চাইলে কিন্তু তোমার টি শার্ট বা হুডি নিজের পছন্দ মতো গ্রাফিক্স বা ডিজাইন করে নিতে পারবে আমাদের স্টোর থেকে, এবং এটা অবশ্যই ভালো একটা ব্যাপার। তো যাই হোক, আশা করছি এবারের ক্যাম্পেইন তোমরা সফল করবে এবং গতবারের ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারবো। এই উইন্টার ক্যাম্পেইনে তুমিও কিন্তু জিততে পারো একটা রয়্যাল এনফিল্ড, একটা জিক্সার কিংবা ল্যাপটপ বা ফোন, সর্বনিম্ন মাত্র 350 টাকার পণ্যের অর্ডার করে। তো আর দেরি কিসের, এখনই চলে যাও র্যান্ডম স্টোরের পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে। মানাইছে না? কেমন লাগতেছে? এটাই পারফেক্ট। তো তোমাদের জন্য আজকে আমি এইটা বুকিং দিয়ে যাব, আর আরেকটা সারপ্রাইজ আছে, আমি আমার নিজের জন্য আরেকটা বুকিং দেবো। আমাদের বড় ভাই যেটা পছন্দ করবে সেটা আবার আমি বুকিং দেবো। আমার 2টা বাইক আজকে আমরা বুকিং দেবো।